আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি মারফি রহমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশ রাইট ট্র্যাকে উঠবে, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। সকালে সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহর মাজার জিয়ারত শেষে এই মন্তব্য করেন তিনি। আজ পুনর্নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে সিলেটে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও ২৪শে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগের হামলায় নিহত শহীদদের পরিবারকে সম্মান জানানোর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য ইতিমধ্যে লন্ডনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা মোটামুটি আলোচনা হয়েছে। আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ জাতি গণতন্ত্রে ফিরে যাবে। আদালত সম্প্রসারণ, জরুরি অবস্থা ঘোষণা এবং নারী প্রতিনিধিত্ব ঘোষণা নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ১০ম দিনের আলোচনা চলছে। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে আলোচনায় বিএনপি, জামায়াত ইসলামীর আন্দোলন, গণসংহতি আন্দোলন, এনসিপি সহ প্রায় ৩০টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, আলোচনার মধ্য দিয়ে ঐকমত্যের ভিত্তিতে সামনের দিকে এগিয়ে যেতে হবে। জাতীয় স্বার্থে সবাইকে একমত থাকার আশাবাদ ব্যক্ত করেন তিনি। বলেন, রাজনৈতিক দলের বক্তব্য ধারণ করে সংস্কার করা হবে। ক্ষেত্রে আমাদের যে চেষ্টাটা, সেই চেষ্টাটা হচ্ছে যে এটার অবস্থানে অবশ্যই তাদেরকে দলীয় এবং রাজনৈতিক বিবেচনা থেকে আপনারা থাকবেন, কিন্তু বিভিন্নভাবেই আমরা দেখছি যে সকলের আলোচনার মধ্য দিয়ে প্রত্যেকেরই চেষ্টা হচ্ছে এক জায়গায় আসা, ঐকমত্য প্রতিষ্ঠা করা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রয়েছেন সহকর্মী বিপুল দেবরায়। তিনি আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন। বিপুল, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজকের ঐকমত্যের বিষয়গুলো নিয়ে কি কি তথ্য আপনার কাছে রয়েছে জানাবেন। হ্যাঁ, আমার আসলে আজকে নির্ধারিত সময়ের একটু দেরিতেই বৈঠকটি শুরু হয়েছে ঐকমত্য কমিশনের, এবং আমরা দেখেছি ঐকমত্য কমিশনের বৈঠকে বিএনপি, এনসিপি, জামাত সহ সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু অংশগ্রহণ করেছেন। এবং বৈঠকের শুরুতেই কিন্তু যে সূচনা বক্তব্য দিয়েছেন যিনি আলী রিয়াজ, তিনি বলেছেন যে আসলে রাজনৈতিক দলগুলোর উপর কিন্তু যে সংস্কারের যে বিষয়গুলো কিন্তু চাপিয়ে দেওয়া হচ্ছে না, অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে মতামতের ভিত্তিতে কিন্তু এই একটা ঐকমত্যে পৌঁছানোর জন্য কিন্তু এই বৈঠকটা করা হচ্ছে। এবং আপনি জানেন, আজকে দ্বিতীয় দফায় কিন্তু ১০ম দিনের যে বৈঠক শুরু হয়েছে, এবং এই শুরুতেই কিন্তু আলী রিয়াজ একটি কথা বলেছেন যে আসলে সামনের দিকে এগিয়ে যেতে হলে, রাষ্ট্রকে এগিয়ে নিতে হলে সবাইকে কিছু কিছু বিষয়, যেগুলো রাষ্ট্রের জরুরি যে বিষয়গুলোতে ঐকমত থাকতে হবে সবাইকে, এবং সবার ঐকমত নয়েই কিন্তু এই জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে, এমনটা জানিয়েছেন তিনি। সেই সাথে তিনি আরও বলেছেন যে আসলে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার উপর ভিত্তি করে কিন্তু প্রতিটা সংস্কার কাঠামোতে তারা হাত দেবেন, এবং রাজনৈতিক দলগুলো যদি দ্বিমত থাকে সেক্ষেত্রে কিন্তু একটু বিলম্বিত হতে পারে, এবং একমত হওয়ার জন্যই কিন্তু সেজন্য তিনি আহ্বান জানিয়েছেন। সেই সাথে আরেকটি বিষয় যে আমরা জানতে পেরেছি যে আজকে যে তিনটি বিষয়ে কিন্তু আলোচনা হবে, সেটি হচ্ছে উপজেলা পর্যায়ে যে গ্রাম আদালত রয়েছেন সেগুলোর বিষয় নিয়ে আলোচনা হবে, সেই সাথে নারী প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা হবে, সেই সাথে জরুরি বিষয় ঘোষণা নিয়েও কিন্তু আলোচনা হবে। এবং আপনি জানেন যে নারী প্রতিনিধিত্বের যে বিষয়টি, সেটি আরও আগে থেকে কিন্তু আলোচনা হয়ে আসছিল, এবং সেটি নিয়েও কিন্তু আজকে অনেকটা গুরুত্ব পাওয়া বলে আমরা যতটুকু জেনেছি। সেটা হচ্ছে গ্রাম আদালতকে আরও শক্তিশালী করার জন্য কি কি যুগোপযোগী আইনগুলো করা দরকার, রাষ্ট্র কাঠামোর যে সংস্কারগুলো করা দরকার, সেইগুলো কিন্তু আজকে আলোচনা হবে। এবং শেষ মুহূর্তে আমরা দেখেছি যে বিএনপির শীর্ষ নেতা সালাউদ্দিন আহমেদ এবং জামায়াত এবং এনসিপির যে শীর্ষ নেতারাও কিন্তু এসে উপস্থিত হয়েছেন। অর্থাৎ যতটুকু জানা যাচ্ছে আজকে যে তিনটি এজেন্ডা রয়েছে, এজেন্ডার আলোচনা আর বিষয়গুলো সর্বশেষ তথ্য কিন্তু আমরা পরবর্তী সংবাদে জানিয়ে দিতে পারবো। তো আমার পেয়েছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।
জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে দ্বিতীয় দিনের শুনানি আজ। এ মামলায় অপর দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এর মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক থাকায় মামলার একমাত্র গ্রেপ্তারকৃত আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে গত 1 জুলাই এই মামলায় প্রথম দিনের অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়। সেদিন রাষ্ট্রপক্ষ শুনানি করলেও আসামিপক্ষ ও স্টেট ডিফেন্স শুনানি করেনি। সে অনুযায়ী আজ আসামিপক্ষের শুনানি হতে পারে। এদিকে জুলাই আন্দোলনের দ্বিতীয় শহীদ ওয়াসিম হত্যা মামলায় চট্টগ্রামের সাবেক এমপি ABM ফজলে করিম চৌধুরী সহ 3 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আওয়ামী লীগের আমলে বিশেষ করে পিলখানা হত্যাকাণ্ডের পর চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিশ্চিত সহ 3 দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। সকাল থেকে শাহবাগ জাদুঘরের সামনে কর্মসূচিতে জড়ো হন তারা। এ সময় পিলখানা হত্যাকাণ্ডে প্রকৃত অপরাধীদের বিচার, 16 বছর ধরে কারাবন্দী নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তির দাবি তোলেন তারা। এ সময় বাংলাদেশ রাইফেলস অর্থাৎ বিডিআর নামটি পুনঃস্থাপন চান তারা। দাবি পূরণ না হলে আন্দোলন চালিয়ে যাওয়ারও কথা বলেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। এছাড়া 11টার পর যমুনার অভিমুখে পদযাত্রার ঘোষণা দেন আন্দোলনকারীরা। দর্শক, কাকরাইলে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা অবস্থান করছেন, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দীপন দেওয়ান। দীপন, বিডিআর সদস্যরা কি বলছেন, তাদের পরবর্তী কর্মসূচি আসলে কি, এ বিষয়ে আর কি কি তথ্য আপনার কাছে রয়েছে আমাদের বিস্তারিত জানাবেন। এই মুহূর্তে কাকরাইল মসজিদের সামনে সবাই অবস্থান করছেন। মূলত তারা এই আন্দোলনটি শুরু করেছিলেন শাহবাগ থেকে, এবং শাহবাগে তারা সকাল 10টা থেকে 11টা পর্যন্ত অবস্থান করেছেন, এবং সেই অবস্থানকালীনই তারা বলেছিলেন যে যমুনা থেকে প্রধান উপদেষ্টার দফতর থেকে যদি তাদের দিকে কোনো বার্তা না আসে তাহলে তারা যমুনা অভিমুখে যাত্রা করবেন, এবং বার্তা না আসায় তারা যমুনা অভিমুখে যাত্রা করেছেন এবং তারা এখানে অবস্থান নিয়েছেন, এবং যতক্ষণ পর্যন্ত তাদের সেই 3 দফা দাবি সেটি বহাল না হওয়া পর্যন্ত, বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা এখান থেকে নড়বেন না। এবং তাদের যে 3 দফা দাবি, সেই 3 দফা দাবিটি মূলত হচ্ছে যে বিডিআর এর যে হত্যাকাণ্ড চলেছিল 25শে ফেব্রুয়ারি, সেই ঘটনায় যাদেরকে শাস্তি দেয়া হয়েছে তাদের শাস্তি মওকুফ, এবং সেই সময় তারা যেই ধরনের সুযোগ সুবিধা বঞ্চিত হয়েছিলেন সেই সুযোগ সুবিধাগুলো যেন ফিরিয়ে আনা হয়। এবং একই সাথে তারা বলছেন যে এখন যেহেতু বর্ডার গার্ড রাইফেলস এই নামটি তারা পরিবর্তন চাচ্ছেন, বিজিবি নামটি পরিবর্তন করে তারা বর্ডার গার্ড রাইফেলস নামটিও পুনর্বহাল করতে চাচ্ছেন। এই দাবি দাওয়াগুলো নিয়েই তাদের মূলত এখানে অবস্থান, এবং তারা এই অবস্থান থেকে বলছেন যে যদি এই দাবি না মানা হয়, আজকে তারা এক ধরনের একটি পণ করে এসেছেন যে এখানে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অবস্থান করবেন, এবং প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কোনো একটি বার্তা যেন তাদের এই 3 দফা দাবি নিয়ে আনা হয়। আরেকটি বিষয় হচ্ছে যে তারা আন্দোলনকারী প্রত্যেকে বলেছেন যে এখানে অবস্থান চলাকালীন কেউ যেন কোনো ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপ না করেন, শান্তিপূর্ণভাবে তারা এই আন্দোলন করে তাদের 3 দফা দাবিটি আদায় করবেন। মারফি। দীপন দেওয়ান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। রাজধানী সহ সারা দেশে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও করোনার প্রকোপ বাড়ছে। জ্বর হলেই আতঙ্ক ছড়িয়ে পড়ছে জনমনে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে সারা দেশে 317 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকা মহানগরের ভেতর ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন 48 জন। আগামী 2 মাসে এই রোগীর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। এদিকে গেল 24 ঘন্টায় 224 জনের নমুনা সংগ্রহ করে
3 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। চলতি বছর সারা দেশে 632 রোগী করোনা আক্রান্ত হয়েছে। গেল 7 মাসে করোনায় 24 জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে বরিশালে। দিন দিন রোগীদের চাপ বাড়ছে হাসপাতালে। এতে সাধারণ রোগীদের সাথেই একসাথে সেবা নিচ্ছেন ডেঙ্গুতে আক্রান্ত রোগীরা। কি অবস্থায় আছেন রোগীরা জানাতে বরিশাল থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বাংলাদেশ বরিশালের হাসপাতালে কি এখনো সাধারণ রোগীদের সাথে ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা হচ্ছে? জানাবেন বিস্তারিত। জি, মার্ফি যেমনটি জানতে চেয়েছেন, আপনার যথার্থ বলেছেন। আসলে সাধারণ রোগীদের সাথে ডেঙ্গু রোগীদের এখন চিকিৎসা নিচ্ছে তারা। একই সাথে চিত্রটি একটু দেখাতে চাই। এ হচ্ছে বরিশালের হাসপাতালের হাল চিত্র। এখানে কোন কোন ধরনের রোগী আছে সেগুলো খুঁজে বের করাই এখন কষ্টসাধ্য। তার কারণ হচ্ছে যে রোগীগুলো মেডিসিন বিভাগের আওতাভুক্ত সকল রোগীদের একটি ওয়ার্ডে তাদেরকে রাখা হচ্ছে, তারপরে সেখানে চিকিৎসকরা এসে ভাগে ভাগে চিকিৎসা দিচ্ছেন। অর্থাৎ ডেঙ্গু রোগীদের অন্যান্য যে সাধারণ মেডিসিন ওয়ার্ডের যে রোগীদের একই সাথে রাখা হচ্ছে। আমরা শনাক্ত করতে কষ্ট হয়েছে, অনেকবার জানার চেষ্টা করেছিলাম কে ডেঙ্গু রোগী। পরবর্তীতে যখন আমরা জানতে পারলাম যে নির্দিষ্ট করে ডেঙ্গু রোগী, আমরা জানতে চাইলাম যে কেন আপনি মশারি টানানো হয়নি, কিন্তু সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদেরকে দিতে পারেনি তিনি কেন মশারি টানাতে পারেনি। তবে আমাদের হাসপাতাল কর্তৃপক্ষ যেমনটি বলছে সেটি হচ্ছে যে তাদেরকে মশারি দিলে এবং সচেতনতা করলেও আসলে তারা সেভাবে মশারি টানাচ্ছে না এবং সচেতন হচ্ছে না। অপরদিকে রোগীরা বলছে তীব্র থেকে তীব্র গরম এবং খুব অল্প জায়গায় অনেক বেশি রোগী থাকে, বিদ্যুৎ ঠিকভাবে থাকে না, ফলে তাদেরকে অনেক ভোগান্তিতে পোহাতে হচ্ছে এবং এই কারণে তারা আসলে মশারি টানাচ্ছে না। আর গত 24 ঘন্টার যে তথ্য সেটা ইতিমধ্যে সেই রোগীদের রাখা বেশ কষ্টসাধ্য হয়ে পড়েছে গোটা হাসপাতাল কর্তৃপক্ষের। তারপরও আসলে তারা চিকিৎসা ব্যবস্থা দিয়ে যাচ্ছে, কিন্তু রোগী হাসপাতালের যে শয্যা তার চেয়ে রোগীর সংখ্যা অনেক বেশি এবং সবচেয়ে বড় যে সমস্যাটি দেখা দিচ্ছে সেটা হচ্ছে রোগীর সাথে পর্যাপ্ত পরিমাণে ভিজিটর আসছে এবং এই ভিজিটরদের কারণে হাসপাতাল নোংরা থেকে শুরু করে রোগীদের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে। তবে একটি বিষয়, এখন পর্যন্ত হাসপাতালে স্যালাইন থেকে শুরু করে অন্যান্য যে সামগ্রীগুলো রয়েছে কিংবা চিকিৎসা ব্যবস্থা যেগুলো দরকার সেগুলো কিন্তু এখন পর্যন্ত কোনো সংকট নেই, সেগুলো পর্যাপ্ত পরিমাণে রয়েছে। মার্ফি, একটু তথ্য জানিয়ে কি বরিশালে ইতিমধ্যেই 3 জন কিন্তু ডেঙ্গু রোগে করোনা রোগে আক্রান্ত হয়েছে, 2 জনই বরিশাল সদরে এবং 1 জন বরিশাল আগলঝরাতে। তো এখন পর্যন্ত প্রতিদিন ল্যাবে এবং আরটিপিসিআর ল্যাবেও কিন্তু প্রতিদিন প্রচুর পরিমাণে রোগী আসছে শুধুমাত্র করোনা শনাক্তের জন্য। তবে এখন পর্যন্ত তেমন ভাবে ধরা পড়েনি। তো আসলে চিকিৎসকরা বলছেন যে তারা সচেষ্ট রয়েছেন, কোনো সমস্যা হলে তারা জরুরিভাবে চিকিৎসা দিতে পারবেন। মার্ফি, এই ছিল বরিশাল থেকে আমার কাছে। আরিফ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। বৈরী আবহাওয়ার কারণে ভোলার মনপুরা, ইলিশা, বেতুয়া থেকে লক্ষ্মীপুর, চট্টগ্রাম, ঢাকা সহ 6 রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। অভ্যন্তরীণ নৌ রুটেও যাত্রী পরিবহন বন্ধ ঘোষণা করা হয়েছে। ভোর থেকে ঝোড়ো বাতাসের সঙ্গে তীব্র বৃষ্টিপাত হচ্ছে অঞ্চলটিতে। এতে নৌ রুটে লঞ্চ ও সি ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ। ফলে চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা। বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল হয়ে পড়ায় 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। গাজীপুর মহানগরের কোনাবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় 16টি মুদি দোকান পুড়ে প্রায় 25 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এছাড়াও 5 কোটি টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। ভোরে কোনাবাড়ি কাঁচা বাজার কলাপট্টি এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পবিত্র আশুরা উপলক্ষে একদিন বন্ধ থাকার পর সকাল থেকে পুনরায় শুরু হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। সরকারি ছুটির কারণে এই স্থলবন্দরে বাংলাদেশ ভারতের মধ্যে সকল প্রকার পণ্য পরিবহন, খালাস, আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট ভিসাধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। আখাউড়া ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সাত্তার জানান, ইমিগ্রেশন কার্যক্রম সরকারি ছুটির আওতায় পড়ে না, তাই রোববার আশুরার ছুটির দিনেও যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।
আন্তর্জাতিক প্রসঙ্গ। ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেইরোতে শুরু হয়েছে ১৭তম ব্রিক্স শীর্ষ সম্মেলন। এতে অংশ নেয়া নেতারা গাজায় চলমান ইসরায়েলি গণহত্যা ও ইরানের উপর সাম্প্রতিক মার্কিন ও ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন। গাজায় স্থায়ী যুদ্ধবিরতি বাস্তবায়ন ও উপত্যকাটিতে ফিলিস্তিন রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ হিসেবে স্বীকৃতি দিতে আহ্বানও জানান নেতারা। এদিকে ব্রিক্সের সঙ্গে যুক্ত হয়ে আমেরিকা বিরোধী নীতিতে কোনো দেশ যুক্ত থাকলে তাদের উপর অতিরিক্ত 10% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে এই কথা জানান তিনি। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।